ব্যোমকেশ চিন্তায় মগ্ন হইয়া আছে। বিদ্রোহোন্মুখ যুবক যুবতীর নিয়তি কোন কুটিল পথে চলিয়াছে বোধ করি তাহাই নির্ধারণের চেষ্টা করিতেছে। আমি তাহা ধ্যানভঙ্গ করিলাম না। বাড়ির কাছাকাছি পৌঁছিয়া ব্যোমকেশ হঠাৎ প্রশ্ন করিল, অন্য লোকটিকে চিনতে পারলে? বলিলাম, না। কে তিনি? ব্যোমকেশ বলিল, তিনি হচ্ছেন আমাদের গৃহস্বামী অধ্যাপক আদিনাথ সোম। তাই নাকি? ব্যোমকেশ, ব্যাপারটা আমার পক্ষে কিছু জটিল হয়ে উঠেছে। ছবি চুরি, পরী চুরি, নেশাখোর চিত্রকর, কানা হাকিম, অবৈধ প্রণয়, অধ্যাপকের আড়িপাতা, কিছু বুঝতে পারছি না। না পারবারই কথা। রবীন্দ্রনাথের গান মনে আছে? জড়িয়ে গেছে সরু মোটা দুটো তারে, জীবনও বিনা ঠিক সুরে তাই বাজে না রে। আমিও সরু মোটা তারের জট ছাড়াতে পারছি না। আচ্ছা, এই যে ডাক্তার আর রজনীর ব্যাপার, এতে আমাদের কিছু করা উচিত নয় কি? ব্যোমকেশ দৃঢ় স্বরে বলিল, কিছু নয়। আমরা ক্রিকেট খেলার দর্শক, হাততালি দিতে পারি, দুয়া দিতে পারি, কিন্তু খেলার মাঠে নেমে খেলায় বাগড়া দেওয়া আমাদের পক্ষে ঘোর বেয়াদপি। বাড়ি ফিরিয়া দেখিলাম সত্যবতী একাকিনী পশমের গেঞ্জি বুনিতেছে। বলিলাম, তোমার রুগীর খবর কি? সত্যবতী উত্তর দিল না। সেলাইয়ের উপর ঝুঁকিয়া দ্রুত কাঁটা চালাইতে লাগিল। জিজ্ঞাসা করিলাম, কি মুখে কথা নেই যে? মালতী দেবীকে দেখতে গিয়েছিলে তো? গিয়েছিলাম। সত্যবতী মুখ তুলিল না, কিন্তু তাহার মুখ ধীরে ধীরে লাল হইয়া উঠিতে লাগিল। ব্যোমকেশ অদূরে দাঁড়াইয়া লক্ষ্য করিতেছিল। হঠাৎ হো হো করিয়া হাসিয়া নিজের শয়নকক্ষে প্রবেশ করিল। সত্যবতী সূচিবিদ্ধবৎ চমকিয়া উঠিল। শয়নকক্ষের দ্বারের দিকে একটা ক্রুদ্ধ কটাক্ষপাত করিল। তারপর আবার সম্মুখে ঝুঁকিয়া দ্রুত কাঁটা চালাইতে লাগিল। আমি তাহার পাশে বসিয়া বলিলাম, কি ব্যাপার, খুলে বলো দেখি। কিছু না। চা খাবে তো? জল চড়াতে বলে এসছি। দেখি, বলিয়া সে উঠিবার উপক্রম করিল। আমি বাধা দিয়া বলিলাম, আহা, কি হয়েছে আগে বলো না, চা পরে হবে। সত্যবতী তখন আবেগ ভরে বলিয়া উঠিল, কি আবার হবে? ওই লক্ষ্মী ছাড়া মেয়ে মানুষটার কাছে আমার যাওয়াই ভুল হয়েছিল। এমন পচা নোংরা মন আমাকে বলে কিনা, কিন্তু সে আমি বলতে পারবো না। যার অমন মন, তার মুখে নুড়ো জেলে দিতে হয়। শয়নকক্ষ হইতে আর এক ধমক হাসির আওয়াজ আসিল। সত্যবতী চলিয়া গেল। ব্যাপার বুঝিতে বাকি রহিল না। রাগে আমার মুখও উত্তপ্ত হইয়া উঠিল। সন্দিগ্ধ মনা স্ত্রীলোকের সন্দেহ পাত্রপাত্রী বিচার করে না জানি, কিন্তু সত্যবতীকে যে স্ত্রীলোক এরূপ পঙ্কিল দোষারোপ করিতে পারে, তাকে গুলি করিয়া মারা উচিত। ব্যোমকেশ হাসুক। আমার গা রিরি করিয়া জ্বলিতে লাগিল। রাত্রে শয়ন করিতে গিয়া ঘুম আসিল না। সারা দিনে নানা ঘটনায় মাথা গরম হইয়া উঠিয়াছে। ঘড়িতে দেখিলাম 10টা। ডিসেম্বর মাসে রাত্রি 10টা, এখানে গভীর রাত্রি। ব্যোমকেশ ও সত্যবতী অনেকক্ষণ শুইয়া পড়িয়াছে। বিছানায় শুইয়া ঘুম না আসিলেই আমার সিগারেটের পিপাসা জাগিয়া ওঠে। সুতরাং শয্যা ত্যাগ করিয়া উঠিতে হইল। গায়ে আলোয়ান দিয়া সিগারেট ধরাইলাম, কিন্তু বদ্ধ ঘরে ধূমপান করিলে ঘরের বাতাস ধোঁয়ায় দূষিত হইয়া উঠিবে। আমি একটা জানলা ঈষৎ খুলিয়া তাহার সামনে দাঁড়াইয়া সিগারেট টানিতে লাগিলাম। জানলাটা সদরের দিকে, সামনে ফটক, তাহার পরপারে রাস্তা। রাস্তার ধারে মিউনিসিপ্যালিটির আলোকস্তম্ভ। আলোকস্তম্ভ না বলিয়া ধূমস্তম্ভ বলিলেই ভালো হয়। প্রদীপের তৈল শেষ হইয়া আসিতেছে। মিনিট 2-3 জানালার কাছে দাঁড়াইয়া আছি। বাহিরে একটা অস্পষ্ট খসখস শব্দে চকিত হইয়া উঠিলাম। কে যেন বারান্দা হইতে নামিতেছে। জানালার ফাঁক দিয়া দেখিলাম একটি ছায়ামূর্তি ফটক পার হইয়া বাহিরে চলিয়া গেল। আলোকস্তম্ভের পাশ দিয়া যাইবার সময় তাহাকে চিনিতে পারিলাম। কালো কোট প্যান্ট পরা অধ্যাপক সোম।
বিদ্যুৎ চমকের মতো বুঝিতে পারিলাম এত রাত্রে তিনি কোথায় যাইতেছেন। আজ রাত্রি 10:30টার সময় মহিধর বাবুর বাগানে ডাক্তার ঘটক এবং রজনীর মিলিত হইবার কথা। সংকেত স্থলে সোম অনাহূত উপস্থিত থাকিবেন, কিন্তু কেন? কি তাহার অভিপ্রায়? বিস্ময়াবিষ্ট হইয়া মনে মনে এই কথা ভাবিতেছি। সহসা অধিক বিস্ময়ের কারণ ঘটিল। আবার খসখস শব্দ শুনিতে পাইলাম। এবার বাহির হইয়া আসিল মালতী দেবী। তাহাকে চিনিতে কষ্ট হইল না। একটা চাপা কাশির শব্দ। তারপর সোম যে পথে গিয়াছিলেন তিনিও সেই পথে অদৃশ্য হইয়া গেলেন। পরিস্থিতি স্পষ্টই বোঝা গেল। স্বামী অভিসারে যাইতেছেন, আর স্ত্রী অসুস্থ শরীর লইয়া এই শীত জর্জর রাত্রে তাহার পশ্চাৎধাবন করিয়াছেন। বোধ হয় স্বামীকে হাতে হাতে ধরিতে চান। উফ, কি দুর্বহ ইহাদের জীবন! প্রেমহীন স্বামী এবং বিশ্বাসহীন পত্নীর দাম্পত্য জীবন কি ভয়ঙ্কর! এর চেয়ে ডাইভোর্স ভালো। বর্তমান ক্ষেত্রে আমার কিছু করা উচিত কিনা ভাবিতে লাগিলাম। ব্যোমকেশকে জাগাইয়া সংবাদটা দিব? না, কাজ নাই। সে ঘুমাইতেছে, ঘুমাক। বরং আমার ঘুম যেরূপ চটিয়া গিয়াছে, 2 ঘণ্টার মধ্যে আসিবে বলিয়া মনে হয় না। সুতরাং আমি জানালার কাছে বসিয়া পাহারা দিব। দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। আবার সিগারেট ধরাইলাম। 5 মিনিট, 10 মিনিট। দীপস্তম্ভের আলো ধোঁয়ায় দমবন্ধ হইয়া মরিয়া গেল। একটি মূর্তি ফটক দিয়া প্রবেশ করিল। নক্ষত্রের আলোয় মালতী দেবীর ভারী মোটা চেহারা চিনিতে পারিলাম। তিনি পদশব্দ গোপনের চেষ্টা করিলেন না। তাহার কণ্ঠ হইতে একটা অবরুদ্ধ আওয়াজ বাহির হইল। তাহা চাপা কাশি কিংবা চাপা কান্না বুঝিতে পারিলাম না। তিনি উপরে চলিয়া গেলেন। এত শীঘ্র মালতী ফিরিয়া আসিলেন, কিন্তু শ্রীমানের দেখা নাই। অনুমান করিলাম শ্রীমতী বেশি দূর স্বামীকে অনুসরণ করতে পারেন নাই, অন্ধকারে হারাইয়া ফেলিয়াছেন। তারপর এদিক ওদিক নিষ্ফল অন্বেষণ করিয়া গৃহে ফিরিয়াছেন। সোম ফিরিলেন 11:30টার সময়। বাদুড়ের মতো নিঃশব্দ সঞ্চারে বাড়ির মধ্যে মিলাইয়া গেলেন। সকালে ব্যোমকেশকে রাত্রির ঘটনা বলিলাম। সে চুপ করিয়া শুনিল, কোনো মন্তব্য করিল না। একজন কনস্টেবল একটা চিঠি দিয়া গেল। ডিএসপি পাণ্ডের চিঠি। আগের দিন সন্ধ্যা 6টার তারিখ। চিঠিতে মাত্র কয়েক ছত্র লেখা ছিল। প্রিয় ব্যোমকেশবাবু, ডেপুটি সাহেবের আলমারি খুলিয়া দেখা গেল কিছু চুরি যায় নাই। আপনি বলিয়াছিলেন পরীকে খুঁজিয়া পাওয়া যাইবে, কিন্তু পরী এখনো নিরুদ্দেশ। চোরেরও কোনো সন্ধান পাওয়া যায় নাই। আপনি জানিতে চাহিয়াছিলেন, তাই লিখিলাম। ইতি পুরন্দর পাণ্ডে। ব্যোমকেশ চিঠিখানা পকেটে রাখিয়া বলিল, পাণ্ডে লোকটি সত্যিকার সজ্জন। এই সময় যিনি সবেগে আসিয়া উপস্থিত হইলেন তিনি ফটোগ্রাফার নকুলেশ সরকার। মহিধর বাবুর পার্টির পর রাস্তায় নকুলেশ বাবুর সহিত 2-1 বার দেখা হইয়াছিল। তিনি অত্যন্ত উত্তেজিত ভাবে বলিলেন, এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম খবরটা দিয়ে যাই। শোনেননি নিশ্চয়ই? ফাল্গুনি পাল, সেই যে ছবি আঁকতো, সে মহিধর বাবুর বাগানে কুঁয়োয় ডুবে মরেছে। কিছুক্ষণ স্তম্ভিত হইয়া রহিলাম। তারপর ব্যোমকেশ বলিল, কখন এই ব্যাপার হলো? নকুলেশ বলিলেন, বোধ হয় কাল রাত্রিরে, ঠিক জানি না। মাতাল দাঁতাল লোক অন্ধকারে তাল সামলাতে পারেনি, পড়েছে কুঁয়োয়। আজ সকালে আমি মহিধর বাবুর খবর নিতে গিয়েছিলাম। দেখি মালিরা কুঁয়ো থেকে লাশ তুলছে। আমরা নীরবে পরস্পরের মুখের পানে চাহিয়া রহিলাম। কাল রাত্রে মহিধর বাবুর বাগানে বহু বিচিত্র ব্যাপার ঘটিয়াছে। আচ্ছা, আজ তাহলে উঠি, আমাকে আবার ক্যামেরা নিয়ে ফিরে যেতে হবে বলিয়া নকুলেশ বাবু উঠিবার উপক্রম করিলেন। বসুন বসুন, চা খেয়ে যান। নকুলেশ চায়ের আমন্ত্রণ উপেক্ষা করিতে পারিলেন না, বসিলেন। অচিরাৎ চা আসিয়া পড়িল। 2-4 কথার পর ব্যোমকেশ প্রশ্ন করিল, সেই গ্রুপ ফটোর নেগেটিভখানা খুঁজেছিলেন কি? কোন নেগেটিভ? ও হ্যাঁ, অনেক খুঁজেছি মশাই, পাওয়া গেল না।
আমার লোকসানের বরাত। থাকলে আরও 5খানা বিক্রি হতো। আচ্ছা, সেই ফটোতে কে কে ছিল বলুন দেখি। কে কে ছিল? পিকনিকে গিয়েছিলাম ধরুন, আমি, মহিধর বাবু, তার মেয়ে রজনী, ডাক্তার ঘটক, সস্ত্রীক প্রফেসর সোম, সপরিবারে ডেপুটি উষানাথ বাবু আর ব্যাংকের ম্যানেজার অমরেশ রাহা। সকলেই ফটোতে ছিলেন। ফটোখানা ভারী উতরে গিয়েছিল। গ্রুপ ফটো অত ভালো খুব একটা হয় না। আচ্ছা, চলি তাহলে, আর একদিন আসবো। নকুলেশ বাবু প্রস্থান করিলেন। দুজনে কিছুক্ষণ বসিয়া রহিলাম। ফাল্গুনির কথা ভাবিয়া মনটা ভারী হইয়া উঠিল। সে নেশাখোর লক্ষ্মী ছাড়া ছিল, কিন্তু ভগবান তাহাকে প্রতিভা দিয়েছিলেন। এমনভাবে অপঘাত মৃত্যুই যদি তাহার নিয়তি, তবে তাহাকে প্রতিভা দেবার কি প্রয়োজন ছিল? ব্যোমকেশ একটা নিঃশ্বাস ফেলিয়া উঠিয়া দাঁড়াইল, বলিল, এই সম্ভাবনা আমার মনেই আসেনি। চলো, বেরোনো যাক। কোথায় যাবে? ব্যাংকে যাব, কিছু টাকা বের করতে হবে। এখানে আসিয়া স্থানীয় ব্যাংকে কিছু টাকা জমা রাখা হইয়াছিল। সংসার খরচের প্রয়োজন অনুসারে বাহির করা হইত। আমরা সদর বারান্দায় বাহির হইয়াছি। দেখিলাম অধ্যাপক সোম ড্রেসিং গাউন পরিহিত অবস্থায় নামিয়া আসিতেছেন। তাহার মুখে উদ্বিগ্ন গাম্ভীর্য। ব্যোমকেশ সম্ভাষণ করিল। কি খবর? সোম বলিলেন, খবর ভালো নয়। স্ত্রীর অসুখ খুব বেড়েছে। বোধ হয় নিউমোনিয়া, জ্বর বেড়েছে। মাঝে মাঝে ভুল বকছেন মনে হলো। আশ্চর্য নয়, কাল রাত্রে সর্দির উপর ঠান্ডা লাগিয়েছে, কিন্তু সোম বোধ হয় তাহা জানেন না। ব্যোমকেশ বলিল, ডাক্তার ঘটককে খবর দিয়েছেন? ডাক্তার ঘটকের নামে সোমের মুখ অন্ধকার হইল। তিনি বললেন, ঘটককে ডাকবো না, আমি অন্য ডাক্তার ডাকতে পাঠিয়েছি। ব্যোমকেশ তীক্ষ্ণ চক্ষে তাহাকে নিরীক্ষণ করিয়া বলিল, কেন? ডাক্তার ঘটকের ওপর কি আপনার বিশ্বাস নেই? আমি যখন প্রথম এসেছিলাম তখন কিন্তু আপনি ঘটককেই সুপারিশ করেছিলেন। সোম ওষ্ঠাধর দৃঢ়বদ্ধ করিয়া নীরব হাসিলেন। ব্যোমকেশ তখন বলিল, সে যাক, এইমাত্র খবর পেলাম ফাল্গুনী পাল কাল রাত্রে মহিধর বাবুর কুয়োয় ডুবে মারা গেছে। সোম বিশেষ ঔৎসুক্য প্রকাশ করিলেন না, বলিলেন, তাই নাকি? হয়তো আত্মহত্যা করেছে। আর্টিস্টরা একটু অব্যবস্থিত চিত্ত হয়। ব্যোমকেশ বন্দুকের গুলির মতো প্রশ্ন করিল, প্রফেসর সোম, কাল রাত্রি 11টার সময় আপনি কোথায় ছিলেন? সোম চমকিয়া উঠিলেন। তাহার মুখ পাংশু হইয়া গেল। তিনি স্খলিত স্বরে বলিলেন, আমি আমি কে বললে আমি কোথাও গিয়েছিলাম? আমি তো। হাত তুলিয়া ব্যোমকেশ বলিল, মিছে কথা বলে লাভ নেই। প্রফেসর সোম, আপনার স্ত্রীর যে আজ বাড়াবাড়ি হয়েছে, তার জন্য আপনি দায়ী। তিনি কাল আপনার পেছনে পেছনে রাস্তায় বেরিয়েছিলেন। এই রোগে যদি তার মৃত্যু হয়। ভয় বিস্ফারিত চোখে চাহিয়া সোম বলিলেন, আমার স্ত্রী? ব্যোমকেশবাবু, বিশ্বাস করুন, আমি জানি না। ব্যোমকেশ তর্জনী তুলিয়া ভয়ঙ্কর গম্ভীর স্বরে বলিল, কিন্তু আমরা জানি। আমি আপনার শুভাকাঙ্ক্ষী, তাই সতর্ক করে দিচ্ছি, আপনি সাবধানে থাকবেন। এসো অজিত। সোম স্তম্ভের মতো দাঁড়াইয়া রহিলেন। আমরা বাহির হইয়া পড়িলাম। রাস্তায় কিছু দূর গিয়া ব্যোমকেশ বলিল, সোমকে খুব ভয় পাইয়ে দিয়েছি। তারপর ঘড়ি দেখিয়া বলিল, ব্যাংক খুলতে এখনো দেরি আছে। চলো, ঘটকের ডিসপেন্সারিতে একবার ঢু মেরে যাই। বাজারের দিকে ডাক্তারের ঔষধালয়। আমরা ডাক্তারের ঘরে প্রবেশ করিতে যাইব, শুনিলাম সে একজনকে বলিতেছে, দেখুন, আপনার ছেলের টাইফয়েড হয়েছে। লম্বা কেস, সারাতে সময় লাগবে। আমি এখন লম্বা কেস হাতে নিতে পারবো না। আপনি বরং শ্রীধর বাবুর কাছে যান, তিনি প্রবীণ ডাক্তার। আমরা প্রবেশ করিলাম। অন্য লোকটি চলিয়া গেল। ডাক্তার সানন্দে আমাদের অভ্যর্থনা করিল, বলিল, আসুন আসুন,
রোগী যখন সশরীরে ডাক্তারের বাড়িতে আসে তখন বুঝতে হবে রোগ সেরেছে। মহিধরবাবু সেদিন আমাকে ঘোড়ার ডাক্তার বলেছিলেন। এখন আপনিই বলুন, আমি মানুষের ডাক্তার কিংবা আপনি ঘোড়া? বলিয়া উচ্চ কণ্ঠে হাসিল। ডাক্তারের মন আজ ভারী প্রফুল্ল, চোখে আনন্দের জ্যোতি। ব্যোমকেশ হাসিয়া বলিল, আপনি মানুষের ডাক্তার, এই কথা স্বীকার করে নেওয়াই আমার পক্ষে সম্মানজনক। মহিধরবাবু কেমন আছেন? ডাক্তার বলিল, অনেকটা ভালো, প্রায় সেরে উঠেছেন। ব্যোমকেশ বলিল, ফাল্গুনী পাল মারা গেছে শুনেছেন কি? ডাক্তার চকিত হইয়া বলিল, সেই চিত্রকর, কি হয়েছিল তার? কিছু হয়নি, কাল রাত্রে জলে ডুবে মারা গেছে। ব্যোমকেশ যতটুকু জানিত সংক্ষেপে বলিল। ডাক্তার কিছুক্ষণ বিমনা হইয়া রহিল, তারপর বলিল, আমার যাওয়া উচিত। মহিধরবাবুর দুর্বল শরীর, যাই একবার চট করে ঘুরে আসি। ডাক্তার উঠিয়া দাঁড়াইল। ব্যোমকেশ সহসা জিজ্ঞাসা করিল, আপনি কলকাতা যাচ্ছেন কবে? ডাক্তারের মুখের ভাব সহসা পরিবর্তিত হইল। সে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে ব্যোমকেশের চোখের মধ্যে চাহিয়া বলিল, আমি কলকাতা যাচ্ছি, কে বললে আপনাকে? ব্যোমকেশ কেবল মৃদু হাসিল। ডাক্তার তখন বলিল, হ্যাঁ, শিগগিরই একবার যাবার ইচ্ছে আছে। আচ্ছা চললাম, যদি সময় পাই ওবেলা আপনাদের বাড়ি যাব। ডাক্তার ক্ষুদ্র মোটরে চড়িয়া চলিয়া গেল। আমরা ব্যাংকের দিকে চলিলাম। পথে জিজ্ঞাসা করিলাম, ডাক্তার কলকাতা যাচ্ছে জানলে কি করে? তুমি কি আজকাল অন্তর্যামী হয়ে গেছো নাকি? ব্যোমকেশ বলিল, না, কিন্তু একজন ডাক্তার যখন বলে লম্বা কেস হাতে নেব না, অন্য ডাক্তারের কাছে যাও, তখন আন্দাজ করা যেতে পারে যে সে বাইরে যাবে। কিন্তু কলকাতায় যাবে তার নিশ্চয়তা কি? ওটা ডাক্তারের প্রফুল্লতা থেকে অনুমান করলাম। ডাক্তারের ঔষধালয় হইতে অনতি দূরে ব্যাংক। আমরা গিয়া দেখিলাম ব্যাংকের দ্বার খুলিয়াছে। দ্বারের দুই পাশে বন্দুক কিরিচধারী দুইজন শাস্ত্রী পাহারা দিতেছে। বড় একটা ঘর দুই ভাগে বিভক্ত, মাঝে কাঠ ও কাঁচের অনুচ্চ বেড়া, বেড়ার গায়ে সারি সারি জানালা। এই জানালা দিয়া জনসাধারণের সঙ্গে ব্যাংকের কর্মচারীদের লেনদেন হইয়া থাকে। ব্যোমকেশ একটি জানালার বাহিরে দাঁড়াইয়া চেক লিখিতেছে। দেখিলাম বেড়ার ভেতর দিকে ম্যানেজার অমরেশ রাহা দাঁড়াইয়া একজন কেরানির সঙ্গে কথা কহিতেছেন। অমরেশ বাবুও আমাদের দেখিতে পাইয়াছিলেন। তিনি স্মিত মুখে বাহিরে আসিলেন, বলিলেন, নমস্কার, ভাগ্যে আপনাদের দেখে ফেললাম, নইলে তো টাকা নিয়েই চলে যেতেন। অমরেশ বাবুকে চায়ের পার্টির পর আর দেখি নাই, তিনি সেজন্য লজ্জিত। ফ্রেঞ্চ কাট দাড়িতে হাত বুলাইতে বুলাইতে বলিলেন, রোজই মনে করি আপনাদের বাড়িতে যাব, কিন্তু একটা না একটা কাজ পড়ে যায়। ব্যাংকের চাকরি মানে অষ্টপ্রহরের গোলামি। ব্যোমকেশ বলিল, এমন গোলামিতে সুখ আছে, হরদম টাকা নিয়ে নাড়াচাড়া করছেন। অমরেশ বাবু করুণ মুখভঙ্গি করিয়া বলিলেন, সুখ আর কই ব্যোমকেশ বাবু, চিনির বলদ চিনির বোঝা বয়ে মরে, কিন্তু দিনের শেষে খায় সেই ঘাস জল। ব্যোমকেশ চেকের বদলে টাকা পকেটস্থ করিলে অমরেশ বাবু বলিলেন, চলুন, আজ যখন পেয়েছি আপনাকে সহজে ছাড়ব না। আমার আপিস ঘরে বসে খানিক গল্পসল্প করা যাক। আপনার প্রতিভার যে পরিচয় অজিতবাবুর লেখা থেকে পাওয়া যায়, তাতে আপনাকে পেলে আর ছাড়তে ইচ্ছে করে না। আমাদের দেশে প্রতিভাবান মানুষের বড়ই অভাব। ভদ্রলোক শুধু যে ব্যোমকেশের প্রতি শ্রদ্ধাশীল তাহাই নয়, সাহিত্য রসিকও বটে। সেদিন তাহার সহিত অধিক আলাপ করি নাই বলিয়া অনুতপ্ত হইলাম। তিনি আমাদের ভিতরে লইয়া গেলেন। তাহার একটি নিজস্ব আপিস ঘর আছে। তাহার দ্বার পর্যন্ত গিয়া তিনি বলিলেন, না, এখানে নয়, চলুন ওপরে যাই। এখানে গন্ডগোল, কাজের হুড়োহুড়ি, ওপরে বেশ নিরিবিলি হবে।
আপিস ঘরের দরজা খোলা ছিল। ভেতরে দৃষ্টি নিক্ষেপ করিয়া দেখিলাম মামুলি টেবিল, চেয়ার, খাতাপত্র, কয়েকটা বড় বড় লোহার সিন্দুক ছাড়া আর কিছু নাই। কাছেই সিঁড়ি। উপরে উঠিতে উঠিতে ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, উপরতলাটা বুঝি আপনার কোয়ার্টার? হ্যাঁ, ব্যাংকেরও সুবিধে। স্ত্রী পুত্র সপরিবার সব এখানেই থাকেন? স্ত্রী পুত্র পরিবার আমার নেই ব্যোমকেশ বাবু। ভগবান সুমতি দিয়েছিলেন, বিয়ে করিনি। একলা মানুষ, তাই ভদ্রভাবে চলে যায়। বিয়ে করলে হাড়ির হাল হতো। উপরতলাটি একজন লোকের পক্ষে বেশ সুপরিসর। 3-4টি ঘর, সামনে উন্মুক্ত ছাদ। অমরেশবাবু আমাদের বসিবার ঘরে লইয়া গিয়া বসাইলেন। অনাড়ম্বর পরিচ্ছন্ন ঘর। দেয়ালে ছবি নাই, মেঝেই গালিচা নাই। এক পাশে একটি জামিজ ঢাকা চৌকি, 2-3টি আরামকেদারা, একটি বইয়ের আলমারি। নিতান্তই মামুলি ব্যাপার, কিন্তু বেশ তৃপ্তিদায়ক। গৃহস্বামী যে গোছালো স্বভাবের লোক তাহা বোঝা যায়। বসুন, চা তৈরি করতে বলি, বলিয়া তিনি প্রস্থান করিলেন। বইয়ের আলমারিটা আমাকে আকর্ষণ করিতেছিল। উঠিয়া গিয়া বইগুলি দেখিলাম। অধিকাংশ বই, গল্প, উপন্যাস, চলন্তিকা আছে, সঞ্চয়িতা আছে। আমার রচিত ব্যোমকেশের উপন্যাসগুলিও আছে দেখিয়া পুলকিত হইলাম। ব্যোমকেশও আসিয়া জুটিল। সে একখানা বই টানিয়া লইয়া পাতা খুলিল। দেখিলাম বইখানা বাংলা ভাষায় নয়, ভারতবর্ষের অন্য কোনো প্রদেশের লিপি। অনেকটা হিন্দির মতন, কিন্তু ঠিক হিন্দি নয়। এই সময় অমরেশবাবু ফিরিয়া আসিলেন। ব্যোমকেশ বলিল, আপনি গুজরাটি ভাষাও জানেন? অমরেশবাবু মুখে চটকার শব্দ করিয়া বললেন, জানি আর কই, এক সময় শেখবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার দ্বারা হলো না। বাঙালির ছেলে, মাতৃভাষা শিখতেই গলদঘর্ম হয়, তার ওপর ইংরেজি আছে। উপরন্তু যদি একটা তৃতীয় ভাষা শিখতে হয়, তাহলে আর বাঙালির শক্তিতে কুলায় না। অথচ শিখতে পারলে আমার উপকার হতো। ব্যাংকের কাজে গুজরাটি ভাষা জানা থাকলে অনেক সুবিধা হয়। আমরা আবার আসিয়া বসিলাম। 2-4টি একথা সেকথার পর ব্যোমকেশ বলিল, ফাল্গুনী পাল মারা গেছে শুনেছেন বোধ হয়? অমরেশবাবু চেয়ার হইতে প্রায় লাফাইয়া উঠিলেন। ফাল্গুনী পাল মারা গেছে? কবে, কোথায়, কি করে মারা গেল? ব্যোমকেশ ফাল্গুনীর মৃত্যু বিবরণ বলিল। শুনিয়া অমরেশবাবু দুঃখিত ভাবে মাথা নাড়িয়া বলিলেন, আহা, বেচারা বড় দুঃখে পড়েছিল। কাল আমার কাছে এসেছিল,